পথে পথে চাঁদাবাজির কারণেই মাঠের ফসল ভোক্তার কাছে দামে বাড়ে কয়েক গুণ। জড়িত পুলিশ থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও। প্রতিশ্রুতি অনুযায়ী ধান সংগ্রহ না করায় রংপুরে 800 রাইস মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। শাস্তি হলে চাল না দেওয়ার হুঁশিয়ারি মিলারদের। উৎপাদনে অন্যতম দেশ হলেও 80% পাট বীজই আমদানি নির্ভর। সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ। কার্যকর উদ্যোগ নিলে 5 বছরেই চাহিদা পূরণ সম্ভব। এবং মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন। খরচ বেশি হলেও সংরক্ষণ সহজ, খুশি প্রবাসী বাংলাদেশি সহ সাধারণ নাগরিকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। কৃষকের উৎপাদিত ফসল মাঠ থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত দাম বেড়ে যায় কয়েক গুণ। কেন? শুধু পরিবহনের খরচ কি এত দাম বাড়াতে পারে? সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পথে পথে চাঁদাবাজির ঘটনা। এমন দুর্নীতি আর লাগামহীন বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের পরামর্শ অর্থনীতিবিদদের। অনুসন্ধান শাতিলা শারমিনের, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান। কৃষকের ঘামে ফলে সোনার ফসল। ফসল তোলার সময় কৃষক পরিবারের সদস্যদের খাটতে হয় হাড় ভাঙা খাটুনি। সবাই মিলে একসাথে দোন লাগে, আবার উঠে দোন লাগে। আগের তুলনায় যে টাকা পয়সা বা ইনকাম করতো ওই তুলনায় কম। আড়তে দর কষাকষিতে বরাবরই হেরে যান কৃষক। কখনো তো দাম ওঠে না ভ্যান ভাড়ারও। 3 টাকা কেজি এরকম, 120 টাকা এরকম মন কয়। আমরা দিলে তো গৃহস্থ বাঁচতেছে না। মোটামুটি 15-20 হাজারটা 25,000 খরচ হলো, পাইলাম হলো 40,000 টাকা, মানে কামলার দাম ওঠে না তো। পাইকারদের অজুহাত পরিবহন ব্যয় অনেক বেশি, পথে পথে দিতে হয় চাঁদা। নিয়ে বেতন না যাত্রা করে নিয়ে বেতন লাগে 5 টাকা কেজি। আপনার গাড়ি ভাড়া আছে 3 টাকা 4 টাকা, গাড়ি ভাড়া আছে, আবার রোডের খরচ আছে, বিভিন্ন খরচ দিয়ে আবার মাল নষ্ট হয়ে যায়। এইভাবে ঘাটতি পড়ার জন্য মালের দাম বাড়ে। তাই সময় সংবাদের অনুসন্ধান দল সঙ্গী হয় ট্রাকের। শ্যামবাজারের আড়তেই চলছে দর কষাকষি। না এই পণ্যের বেচা কেনার দরাদরি নয়, দায়িত্বরত পুলিশ টাকা চাইছে চালকের কাছে। আপনারা থানা পুলিশ নেবেন না মেট্রো নেবেন? আর 50 টাকা লান ভাই। এদিকে সিটি কর্পোরেশনের নামে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পণ্যবাহী ট্রাক প্রতি চলে চাঁদাবাজি। হাতে রয়েছে রশিদও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে কেউ বা ক্যামেরা দেখে দেয় ভোদর। রাজধানী জুড়ে যেন চাঁদাবাজির অভয়ারণ্য। অতিষ্ঠ গাড়ি চালকদের কণ্ঠে দীর্ঘদিনের ক্ষোভ আর অন্যায়ের প্রতিবাদ। এই যে আমাদের ঘর এখানে মাল নামালি 100 করে লাই। সিটি কর্পোরেশন কিসের টাকা? এগুলো হায়ার রোডে কিসের টাকা চাঁদা দেব আমরা? 600-700 টাকা চাঁদা যায়, পুলিশ যায় 400-500 টাকা, এই মোট মিলে 1000-1500 টাকা যায় আর কি। অর্থনীতিবিদরা বলছেন বাজার ব্যবস্থায় স্বচ্ছতা না আনলে নাজুক হয়ে থাকবে কৃষক সমাজ। তারা কিছু করছেন না, তারা কিছু করবেনও না, কারণ তারা একটা সুবিধাভোগী। এবং পুলিশ বাহিনীও জানে তারাও কিছু করবে না, কারণ তারাও একটা প্যারালাল চ্যানেলে তারাও চাঁদা সংগ্রহ করছে। এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের যদি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এটাকে বিলোপ করা। কৃষকের হাতে বহু যত্নে এবং তার ঘামে ফলে এমন সোনা ফসল, কিন্তু সে ন্যায্য মূল্যটি কখনোই পায় না। কারণ রয়েছে সিন্ডিকেট, কারণ রয়েছে নানা দফায় দফায় চাঁদাবাজি থেকে শুরু করে নানান ধরনের ফরিয়া। এই কারণেই কৃষক কখনোই তার ঘরে ফসল তুলে খুশি হতে পারে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, মানিকগঞ্জ। আমন মৌসুমে 17,500 টন লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র 702 টন চাল সংগ্রহ করা হয়েছে রংপুর জেলায়। এই পরিস্থিতিতে সরকারের ঘরে চাল সরবরাহের চুক্তি না করা রংপুরের 799টি রাইস মিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে খাদ্য বিভাগ। তবে জেলা চালকল মালিক সমিতির নেতারা হুমকি দিয়ে বলেছেন, মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকারকে আমদানি করেই সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। চাল দেবেন না মিলাররা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। রংপুরের 880 জন মিলারের মধ্যে চলতি আমন মৌসুমে সরকারের ঘরে চাল সরবরাহের জন্য মাত্র 81 জন চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তি না করা 799টি মিলের তালিকা করে তাদের লাইসেন্স বাতিল, কালো তালিকাভুক্তি সহ কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে খাদ্য বিভাগ।
ধানের বেশি দামের অজুহাতে চুক্তি না করা মিলারদের পক্ষ নিয়ে জেলা চালকল মালিক সমিতির নেতারা হুমকি দিয়ে বলছেন, মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকারকে আমদানি করেই সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। আমরা যারা মিলার তাদের কাছে তো আমাদের মিলে তো ধান নেই, আমাদের মিলেই তো বন্ধ। তো সেদিক থেকে ধানও কিনতে পারি নাই, চুক্তিতেও যাইতে পারিনি। আগামীতে যদি সরকার আমাদেরকে ডিফল্টার করে তাহলে হয়তো কোনো মিলের দেশে থেকে কোনো চাল সংগ্রহ হবে না। কৃষক নেতা বলছেন, বারবার চাষিদের ঠকিয়ে শতভাগ লাভ তুলে নিয়েছে মিলাররা। করোনা সংকটে সরকারকে চাল না দিয়ে ঔদ্ধত্য দেখানো মিলারদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি তার। 300 টাকা করে কৃষকের ধান কিনে মজুত করে হাজার হাজার কোটি টাকা তারা মুনাফা অর্জন করেছে। এবার এই বাজারের ঊর্ধ্বমুখীর কথা বলে তারা সরকারের সঙ্গে চুক্তি করে নাই, এটা একটা দুঃসাহস। জেলা প্রশাসক ও জেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি বলেন, মিলাররা কিছুটা সময় চেয়েছেন, শেষ পর্যন্ত চুক্তি না করলে আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদেরকে বিদ্যুৎ থেকে শুরু করে অনেকগুলো সহযোগিতা সরকার দিচ্ছে, তারা ঋণ সহায়তা পাচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে। যার সামর্থ্য আছে বা ইচ্ছা করে যারা চুক্তি করেনি সেই বিষয়গুলো আমরা অবশ্যই ব্যবস্থা নিই। জেলায় এবার 81 জন মিলার 2753 মেট্রিক টন চাল সরবরাহের চুক্তি করেছেন, আর সরবরাহ করেছেন মাত্র 702 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এদিকে ভারত থেকে জরুরি ভিত্তিতে 1 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও 50,000 মেট্রিক টন আতপ চাল কিনবে সরকার। বুধবার দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় G2G ভিত্তিতে ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে G2G ভিত্তিতে ভারতের NAFED থেকে 1 লক্ষ মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আর 50 মেট্রিক টন আতপ চাল ক্রয়ের ওই একবারে 5 কোটি টাকার ঊর্ধ্বসীমা অতিক্রম করা নীতিগত যে প্রস্তাব, সেটি কোভিড-19 রোগীদের সেবা প্রদানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটি স্থাপন এবং নিরবিচ্ছিন্ন শিক্ষা চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য আবশ্যকীয় যন্ত্রপাতি, ওষুধপত্র ও আনুষঙ্গিক সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে DPM বা সরাসরি পদ্ধতি অনুসরণের প্রস্তাব, এটিও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে। বিশ্বমানের পাট উৎপাদন করে বাংলাদেশ, অথচ চাষের জন্য পাট বীজের 80% আমদানি নির্ভর, যা আশ্চর্যজনক মনে করেন সংশ্লিষ্টরা। পাট বীজ উৎপাদনে সরকারের সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। যদিও সংস্থাগুলো বলছে কার্যকর উদ্যোগ নিলে 5 বছরেই চাহিদা পূরণ সম্ভব। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রতি বছর দেশে পাট উৎপাদন হয়ে থাকে প্রায় 70 থেকে 80 লাখ বেল, কিন্তু আজব হলেও সত্য, উৎপাদনের শীর্ষ ক্যাটাগরির দেশ হওয়া সত্ত্বেও পাট বীজের প্রায় 80% যোগানদাতা ভারত। বাংলাদেশের পাটের উপর অব্যাহত অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের পর এবার নতুন করে পাট বীজ রপ্তানি বন্ধে পায়তারা করছে ভারত। এতে করে উৎপাদনে জটিলতা হতে পারে বলে আশঙ্কায় স্বয়ং কৃষিমন্ত্রী। মহারাষ্ট্রে পাট হয় না, কিন্তু পাটের বীজ করে, সেই বীজটা আসে মধ্যপ্রদেশ থেকে এবং মহারাষ্ট্র থেকে। এবার সেই জুটের বীজও আনার ব্যাপারে তারা চিন্তা করছে রেস্ট্রিকশন দিবে। মৌসুমে শুধু তোষা পাট বীজের চাহিদা 5,000 মেট্রিক টনের বিপরীতে দেশে উৎপাদন হয় 1,000 মেট্রিক টন। অর্থনীতিবিদরা মনে করেন বীজ উৎপাদনে সরকারের সক্ষমতা থাকলেও অভাব রয়েছে সমন্বয়ের। এই মুহূর্তে কৃষি মন্ত্রণালয়কে এটাকে গুরুত্ব দিয়ে সকল যারা আপনার পাট বীজ উৎপাদন, বিতরণ, সংরক্ষণের সঙ্গে জড়িত তাদের সমন্বয় করা যায়, তাহলেই কিন্তু কৃষকের যে বীজের চাহিদা তা মিটিয়ে পাট ফসল উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করতে পারব। দেশে পাট বীজ উৎপাদনের দায়িত্ব 3 প্রতিষ্ঠানের। ভারতীয় কারসাজির আশঙ্কা এবার নড়ে চড়ে বসেছে সংস্থাগুলো। বলছে সঠিক পথে এগোলে কয়েক বছরে হওয়া যাবে স্বনির্ভর। আমাদের যেমন প্রকল্প আছে, এই সমস্ত প্রকল্পের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করে আমরা পাট বীজে স্বয়ংসম্পূর্ণের দিকে ইনশাআল্লাহ আগামী 3 বছরের মধ্যে এগিয়ে যাব। আমার মনে হয় রাইট ট্র্যাকে নিয়ে গেলে আমরা যদি মনে করি আমাদের বীজ আমরা করব, এই কমিটমেন্টটা যদি হয়, পাট বীজ একটু সাবসিডি দিয়ে এটার উদ্যোগ নিলেই হয়ে যাবে। পাট বীজ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানিতে নিরুৎসাহিত করা ও কৃষক পর্যায়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ পাট গবেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আমদানি নির্ভরতা কাটিয়ে পাট বীজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কৌশল নির্ধারণে যৌথ আলোচনার সভার আয়োজন করেছে কৃষি এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। জুবায়ের।
এসা আপনি জানেন যে দীর্ঘদিন ধরে একটা বাজার যখন অন্য একটা ভিন্ন দেশের উপর নির্ভর করে, সেটি যদি হঠাৎ করে একটা ধাক্কা আসে, সেখানে যে ধরনের পরিস্থিতি তৈরি হয় ঠিক তেমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছে পাট খাতে। সরকারি যে পাটকলগুলো ছিল সেগুলো বন্ধ হওয়ার পরে অনেকেই হয়তো আশঙ্কা করেছিলেন যে বাংলাদেশে হয়তো পাটের ভবিষ্যৎ শেষ, কিন্তু সেটি আসলে খুব একটা যৌক্তিক পর্যায়ে নেই। আমরা দেখছি যে সরকার পাট উৎপাদন এবং বেসরকারি পর্যায়ে পাট উৎপাদন বাড়ানো বা বেসরকারি মিলগুলো চালু রাখার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগ সেটি অব্যাহত রাখার জন্য কিন্তু সরকার চেষ্টা করছে। আজকে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যে বৈঠকটি চলছে এটি একটি জরুরি বৈঠক বলা হচ্ছে কৃষি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে, এবং সেখানে আমরা দেখছি যে সরকার একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে ভারতের উপর পাট বীজ আমদানির যে নির্ভরতা সেটি কাটিয়ে সরকার স্বয়ংসম্পূর্ণ হতে চায়। সেখানে আমরা দেখছি যে মোটামুটি আমাদের দেশে যে ধরনের যে পাট উৎপাদন হয় তোষা এবং দেশি জাতের, এবং এই পাট চাষের আপনার যদি একটু পরিসংখ্যান নিয়ে আপনাদেরকে বলতে চাই সেটি হলো যে বীজের চাহিদা বাংলাদেশে রয়েছে সরকারি হিসেবে 5,215 মেট্রিক টন, যার মাত্র 775 মেট্রিক টন বাংলাদেশ উৎপাদন করতে পারছে। এবং এটি করার ক্ষেত্রে যেটি আমরা লক্ষ্য করছি যে বাকি যে 4,500 মেট্রিক টন পাট বীজ প্রয়োজন হয় সেটি কিন্তু পুরোপুরি ভারত থেকে আমদানি করতে হয়। তো এই পরিস্থিতি আসলে একটা খাতের জন্য বেশ একটু ঝুঁকিপূর্ণই বলা যায়, কারণ ভারত ইতোমধ্যেই একটি মৌন ঘোষণা, সরাসরি তাদের সরকারের তরফ থেকে কিছু বলা না হলেও তারা একটু আভাস দিয়ে রেখেছে যে আগামী আবাদ মৌসুমে বাংলাদেশে তারা কোনো পাট বীজ রপ্তানি করবেন না। তো সেটি যদি হয় তাহলে আসলে বাংলাদেশে পাটের উৎপাদনে যে এক ধরনের স্থবিরতা কিংবা আমরা যেটিকে বলি যে একটা সংকট তৈরি হবে, সেটি সমাধানের জন্যই কিন্তু আজকের এই মিটিংটি। এবং এই মিটিংয়ে আমরা যতদূর জেনেছি এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি, কিন্তু মিটিংয়ের সূত্র মতে আমরা যেসব তথ্য পেয়েছি তার মধ্যে সরকার চায় আগামী 5 বছরের মধ্যে, অর্থাৎ 2021-22 অর্থ বছর থেকে 2025-26 এই 5 অর্থ বছরের মধ্যে দেশে 4,500 মেট্রিক টন পাট বীজ উৎপাদনের একটি লক্ষ্যমাত্রা সরকারের রয়েছে। এবং এটি করতে গিয়ে সরকার যেটি আমরা দেখছি যে সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ে কী ধরনের সমস্যা রয়েছে, কিংবা আমাদের কৃষি গবেষণা অধিদপ্তর, কৃষি গবেষণা পরিষদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পাট অধিদপ্তর তাদেরকে একটা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে একসাথে একটা প্ল্যাটফর্মে এনে তারা কিন্তু আসলে এখানে বসছে যে একটি কৌশল নির্ধারণের জন্য যে 5 বছরে সরকার যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা বলছে সেটি বাস্তবায়ন করতে গেলে আসলে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে সরকারের শক্তি এবং দুর্বলতা এগুলোও কিন্তু চিহ্নিত করার কাজ আজকে এই মিটিংয়ের মধ্যে আসলে প্রাথমিকভাবে তারা শুরু করেছে। হয়তো এটি চলতে থাকলে আরও পরবর্তীতে মন্ত্রণালয়গুলো আরও আপডেট জানাবে। তো আমার কাছে এসা এখন পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে মিটিংয়ের এই ছিল সবশেষ। পরবর্তীতে দুই মন্ত্রীর কথা থেকে আমরা জানতে পারবো ঠিক কী সিদ্ধান্ত হলো আজকের মিটিংয়ে। কৃষি এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যৌথ আলোচনার সবশেষ খবর জানাচ্ছিলেন সচিবালয় থেকে সহকর্মী জুবায়ের ফয়সাল। যুক্তরাজ্যে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই 34 জন যাত্রী নিয়ে বিমানের আরও একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরামুল। ধন্যবাদ এশা। 34 জন যাত্রী নিয়ে লন্ডন থেকে সরাসরি ফ্লাইট 9:30টার সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। যারা এসছে লন্ডন থেকে তার মধ্যে 28 জন সিলেটের যাত্রী এবং বাকি 6 জন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য 10:30টার সময় ফ্লাইটটি চলে গিয়েছে। এবং যে 28 জন যাত্রী আছে তারা কোয়ারেন্টিনে নেওয়ার জন্য, তারা 14 দিনে কোয়ারেন্টিনে নেওয়ার জন্য, যেটা বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নেওয়ার জন্য একে একে বিআরটিসি বাসে তারা উঠছেন, বিভিন্ন হোটেলে তাদেরকে নেওয়া হবে। বলে রাখা প্রয়োজন যে গত যেই 1 তারিখ থেকে শুরু হয়েছে স্বাস্থ্য বিভাগ এবং সরকারের নির্দেশনা, লন্ডন থেকে আসা ফ্লাইটের যাত্রীরা 14 দিনের কোয়ারেন্টিনে থাকবে, হোটেলে নিজ খরচে থাকা খাওয়া করতে হবে। এবং তার আজকে দ্বিতীয় দিন আমরা দেখেছি গত সোমবার সিলেটের 42 জন যাত্রী এসেছিল এবং ঢাকার জন্য 6 জন যাত্রী, আজকে আরও কমে গিয়েছে, আজকে 28 জন যাত্রী এসছে মাত্র এবং ঢাকার জন্য 6 জন যাত্রী। এর আগে গত মাসে 3 দিনে 24, 28 এবং 31 ডিসেম্বরে 511 জন যাত্রী এসেছিল। সেই হিসাব করে এই 14 দিনে 4টি ফ্লাইট আসবে, তার জন্য 700 জন যাত্রীর ব্যবস্থা রেখেছিল সরকার, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে 10টি হোটেলের ব্যবস্থা রেখেছিল। আমরা দেখেছি গতদিন 4টি হোটেলে
যে 42 জন যাত্রী লন্ডন থেকে আসছে তাদেরকে অবস্থান করে দেওয়া হয়েছে। আজকেও বিভিন্ন হোটেলে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে একে একে যে বিআরটিসির যে বাস, এসি বাস, সেই ব্যবস্থা রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং একে একে যাত্রীরা উঠে যাচ্ছে। বিশেষ করে যে যুক্তরাজ্যে ভয়াবহ পরিস্থিতি, করোনার যে ভয়াবহ পরিস্থিতি এবং লকডাউনের মাঝে দেশে আসছে তারা, এই অবস্থায় যাতে করে দেশের মানুষ করোনা কোনোভাবে তাদের পক্ষে সংক্রমিত না হয়, যদিও তারা সেখান থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসে, তারপরে তাদেরকে 14 দিনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এখানে সেনাবাহিনী তত্ত্বাবধানে তারা বিভিন্ন হোটেলে আছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সদস্যরা এখানে বিমানবন্দরে আছে। বিমানবন্দরের যে নিরাপত্তা বাহিনী ছাড়াও তারা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছে। তাদের প্রথমে তারা যাই আজকে 28 জন নেমেছিল সিলেট বিমানবন্দরে, তারা যেতে অপারগতা প্রকাশ করেছে। পরে তাদেরকে এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে, বিমানবন্দরের ম্যানেজার আছে, সবাই বুঝিয়ে তাদেরকে এই এখানে তোলা হচ্ছে, বাসে তোলা হচ্ছে এবং তারপরে নেওয়া হবে বিভিন্ন হোটেলে। বলে রাখা প্রয়োজন যে 1 তারিখ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে মানতেই হবে। তারা এই 14 দিনের জন্য আত্মীয় স্বজনের থেকে বিচ্ছিন্ন থাকতে হবে, হোটেল থেকেও বেরোতে হবে না। প্রত্যেকটা হোটেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে রয়েছে। এ ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে 28 জন যাত্রী লন্ডন থেকে এসে এবং তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হচ্ছে, তার সর্বশেষ খবর। করোনা পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্য থেকে একটি যাত্রীবাহী ফ্লাইট অবতরণের সবশেষ খবর জানাচ্ছিলেন সিলেট বিমানবন্দর থেকে সহকর্মী ইকরামুল কবির। রিক্রুটিং এজেন্সির আড়ালে থাকা প্রতারক চক্রের কারণে আকাশচুম্বী অর্থগুণেও বিদেশে গিয়ে অবৈধ হয়ে যান বহু বাংলাদেশি। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে সুনাম, অন্যদিকে যোগ্যতা থাকলেও মিলছে না প্রত্যাশিত কাজ। গতকাল রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ প্রবাসী বাংলাদেশিদের সংগঠন NRB-CIP-র। এদিকে যৌক্তিক খরচে বিদেশে শ্রমিক পাঠাতে দক্ষতা এবং আলোচনা দুটোই বাড়াতে সরকারকে মূল ভূমিকা রাখার আহ্বান অর্থনীতিবিদদের। জুবায়ের ফয়সালের আরও একটি রিপোর্ট। সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মধ্যপ্রাচ্য। 1.5 কোটি প্রবাসীর প্রায় 70 ভাগই থাকেন এ অঞ্চলের সৌদি আরব, ওমান, কাতার, আরব আমিরাতের মতো দেশগুলোতে। ঢাকা থেকে এসব দেশের ওয়ান ওয়ে বিমান টিকিট কম বেশি 50,000 টাকার মধ্যেই। এছাড়া ভিসা ফি, মেডিকেল চেক আপ মিলে সর্বোচ্চ 1 লাখ টাকার মতো খরচ। কিন্তু বাস্তব চিত্র পুরোটাই উল্টো। আটকে উঠবেন যে কেউ। জমি জমা এমনকি গহনা বিক্রি করে মধ্যপ্রাচ্যে যেতে এক একজনকে গুনতে হয় কমপক্ষে 4 থেকে 5 লাখ টাকা। ইউরোপ, আমেরিকায় যা দ্বিগুণ থেকে 3 গুণ। অথচ ভারত, নেপাল কিংবা পাকিস্তানেও এই খরচ 4 ভাগের 1 ভাগ। এত অর্থ খরচ করেও কারো কারো কপালে জোটে অবৈধ তকমা। কিন্তু কেন এই দুরবস্থা? উত্তর মিলল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে। একজন কারিগর চাইলাম, আপনি একটা সার্টিফিকেট দৈন্য বানাইয়া রাস্তা থেকে ধরে এটা কারিগরকে পাঠাই দিলেন। এই চক্রটাকে বন্ধ করেন। আমরা যদি সোজা হয়ে যাই, বিশ্বাস করেন একটা লোকও আমাদের বিদেশে গিয়ে অবৈধ হইতে পারবে না এবং তার ন্যায্য বেতন সে পাবে। সরকারকে সাহায্য করেন এই পলিসিগুলোতে যেন ব্যবস্থা নেয় এবং সাহায্য করে, অটোমেটিক দেখবেন পরিস্থিতি ঠিক হয়ে যাবে। 4 লক্ষ 5 লক্ষ টাকা না, আমরাও একদিন 70-80 হাজার টাকায় পাঠাবো। অর্থনীতিবিদরা বলছেন বিদেশমুখী শ্রমিকদের ব্যয় কমানোর সঙ্গে দক্ষতা বাড়াতে দরকার সরকারের সমন্বিত উদ্যোগ। একদিকে তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স, অন্যদিকে তাদের জন্য যে প্রশিক্ষণ সেটা যদি করতে পারে এবং ট্র্যাকিং করা, যেখানে তাদেরকে লিঙ্ক করে দেয়া, সেই জায়গাটাকে আমি মনে করি এটা একটা কম্প্রিহেন্সিভ এবং হোলিস্টিক ইন্টিগ্রেটেড একটা প্যাকেজ নিয়ে তাদের পাশে আমাদের অবশ্যই দাঁড়ানো উচিত। সরকারি হিসেবে 165টি দেশে কর্মী পাঠায় বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ভাগ্য ফেরাতে এসব দেশে গেছেন 1,48,00,000 বাংলাদেশি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরের প্রথম সপ্তাহে বড় ধরনের ধস নেমেছে নাটোরের সবজি বাজারে। শহরের বৃহত্তম পাইকারি সবজির বাজারে কেজিতে 15 টাকা পর্যন্ত কমেছে আলুর দাম। শীতকালীন সবজি মূলা নিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা। প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে 1 টাকায়। সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে বলে দাবি আড়তদারদের। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নাটোর শহরের স্টেশন বাজারের পাইকারি সবজির বাজার। বিক্রির জন্য 5 মণ মূলা নিয়ে আসেন সদর উপজেলার মাঝ দীঘা গ্রামের কৃষক বাবু ও আব্দুল হালিম। শীত উপেক্ষা করে ভোরেই বাজারে হাজির হয়ে দাম শুনে হতাশ তারা। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেও কেজি প্রতি 1 টাকার উপরে দাম বলেনি কেউ। যে মূলার আবাদ করছি কষ্ট করে, কোনো
মানে ক্যাশই উঠতেছে না। মূল্য এলচি বাজারে গাড়ি ভাড়ার টাকাই হচ্ছে না। শুধু বাবু ও হালিমই নয়, শত শত কৃষক তাদের উৎপাদিত ফসলের দাম না পেয়ে হতাশ। মাত্র 7 দিনের ব্যবধানে কেজি প্রতি আলুতে কমেছে 15 টাকা। এছাড়া টমেটো, ফুলকপি সহ সব ধরনের সবজিতে কমেছে 10 টাকা পর্যন্ত। এ অবস্থায় উৎপাদন খরচ তুলতে না পারার শঙ্কায় রয়েছেন কৃষকরা। ফসল করি, পরিশ্রম করি, কিন্তু পারিশ্রমিক কোনো দাম পাই না। 7 দিনের ভিতর কপি 8 টাকা থেকে 10 টাকা। এভাবে যদি আমাদের ফসলের দাম কমে যায় তাহলে আমরা কেমন করে চলবো? এই পাইকারি বাজারে ডিসেম্বর জুড়ে প্রতিদিন প্রায় 1200 মন সবজি সরবরাহ হলেও জানুয়ারিতে প্রতিদিন সরবরাহ হচ্ছে প্রায় 2000 মন। পর্যাপ্ত সরবরাহ হলেও ক্রেতা কম থাকায় সবজির দাম কমেছে বলে দাবি আড়তদারদের। ক্রেতা না থাকায় মালের পর্যাপ্ত দাম কৃষকরা পাচ্ছে না। স্থানীয় কৃষি বিভাগ জানায়, প্রতিদিন নাটোর জেলায় প্রায় 500 মেট্রিক টন সবজির চাহিদা রয়েছে, আর হাটবাজারগুলোতে সরবরাহ হচ্ছে প্রায় 600 মেট্রিক টন সবজি। সময় সংবাদ, নাটোর। ইলিশ স্থলবন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে পেঁয়াজ আমদানি, তবে স্থানীয় বাজারে সরবরাহ তুলনামূলক কম দেখা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল হাসান। শফিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। ধন্যবাদ এশা। চলতি গত সপ্তাহে থেকে হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। প্রথম দিকে 1-2 করে ট্রাক আমদানি হলো, বর্তমানে কিন্তু তা বেড়ে প্রতিদিন 4-5 করে ট্রাক এখানে আমদানি হচ্ছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলি এই পথ দিয়ে কিন্তু প্রবেশ করে থাকে। কিছুক্ষণের মধ্যে হয়তো পণ্যবাহী যে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করবে। আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, 2 জানুয়ারি থেকে এই হিলি স্থলবন্দরে 4 কর্মদিবসে 11টি ট্রাকে 250 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু বন্দরে আমদানি হয়েছে এবং বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি আসছে। বিভিন্ন ধরনের পাটনা, বেলোরা, নাসিক এবং এই জাতীয় কিন্তু পেঁয়াজ আমদানি হচ্ছে। প্রথম দিকে আমরা দেখেছিলাম যে পেঁয়াজের যে দাম, দেশীয় পেঁয়াজের যে সরবরাহ, সেটা কিন্তু দেশীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে কিন্তু পেঁয়াজের দামটা যেমন কমেছে, যে ভারতের পেঁয়াজগুলি কিন্তু গুণগত মান খারাপ এবং দাম কম হওয়ার কারণে কিন্তু মূলত এই পেঁয়াজগুলি বাজারে কিন্তু খুব কম চলে। পাইকাররা কিন্তু পর্যাপ্ত আসে, তারা কিন্তু না নিয়ে ফিরে যায়। তো একটা বিষয়, গতকালকে আমরা বন্দরে দেখেছিলাম যে প্রতিদিন যে পেঁয়াজগুলি আমদানিকারকরা আমদানি করে থাকে, এই পেঁয়াজগুলি কিন্তু মূলত তারা বিকালের দিকে আমদানি করে থাকে। ঠিক আসর থেকে মাগরিব পর্যন্ত তারা কিন্তু একটা এখানে পোর্টে কেনা বেচা হয়ে থাকে পেঁয়াজের। এই পেঁয়াজগুলি আমরা গতকালকে দেখেছিলাম যে হিলি স্থল বন্দরে প্রতি কেজিতে তারা কিন্তু 7-8 টাকা তারা বৃদ্ধি করেছে আমদানিকারকরা, এমনটা অভিযোগ কিন্তু আমাদেরকে পাইকাররা বলেছেন। আর একটা জিনিস পাইকাররা বারবার অভিযোগ করছেন যে প্রতি বছর যখন হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ যখন আমদানি হয়, তখন আমদানিকারকরা কিন্তু দফায় দফায় দামটা বৃদ্ধি করে থাকে, এমনটাই কিন্তু আমাদেরকে কিন্তু পাইকাররা কিন্তু অভিযোগ করেছে। তারপরে আরেকটা বিষয় আপনাকে বলি, দেশীয় বাজারে আমি আজকে খোঁজ নিয়েছি যে দেশি পেঁয়াজের বাজার কিন্তু এখানে যদিও 28 টাকা 30 টাকা, সেটা কিন্তু 35 টাকা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর ভারতের পেঁয়াজগুলি আজকে আমি দেখেছিলাম যে পাইকার না কিনলেও আমদানিকারকরা তারা এই পেঁয়াজগুলি তাদের যে নিজস্ব গুদাম বিভিন্ন জায়গায় আছে, সে নিজস্ব গুদামে তারা পেঁয়াজগুলি তারা সরবরাহ করে রেখেছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে প্রতি বছর কিন্তু পেঁয়াজ যখন আমদানি হয়, আমদানিকারকরা পেঁয়াজগুলি কিন্তু দফায় দফায় দাম বৃদ্ধি করে তারা একটা সিন্ডিকেট করে থাকে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা জিনিস জানিয়েছেন যে যেহেতু কোনো সুযোগ নাই, যেহেতু পেঁয়াজ আমদানি হচ্ছে, মনিটরিং করা হবে যে পেঁয়াজগুলি কোথায় যাচ্ছে, কোন গুদামে যাচ্ছে, কোন মুকামে যাচ্ছে, এখানে তারা একটা তালিকা নেবেন বলে আমাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন। হিলি স্থল বন্দর দিয়ে যে পেঁয়াজগুলি ঢুকবে আজকে দুপুরে, হয়তো আমরা বাজারের দরটা হয়তো পরে জানাতে পারবো কি পরিমাণ পেঁয়াজ ঢুকবে, দাম কত আছে। হিলি স্থল বন্দর থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর। এশা। ইলিশ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির সবশেষ খবর জানাছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেন, সরকার চায় আরও বেশি কালো টাকা সাদা হোক। দুপুরে অর্থনৈতিক পরিষদের সভা শেষে একথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, টিআইএনের সংখ্যা বাড়লেও সেই হারে রাজস্ব আয় বাড়ছে না, তাই রাজস্ব আয় বাড়াতে পুরো পদ্ধতি অটোমেশন করা হবে। এবছর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স 70 থেকে 80 হাজার কোটি টাকা বেশি হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। আমরা চাই কালো টাকা সাদা হোক। এই কালো হওয়ার কারণগুলো আমি এক্সপ্লেন করেছি আমাদের অনেকবার, যে এগুলো আমাদের নিজের পলিসিগত কারণেই কালো হয়। রেমিটেন্সে আমাদের এই বছর 1 বছরে আমাদের 6 মাসে আমাদের অর্জন হয়েছে অলমোস্ট 40 হাজার কোটি টাকা বেশি। আমাদের পুরো বছরে আমরা আশা করি 70 থেকে 80 হাজার কোটি টাকা আমাদের বেশি আসবে।
যুক্তরাষ্ট্র ও কানাডার পর এবার ইউরোপীয় ইউনিয়ন অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি টিকা। অন্য ভ্যাকসিনের তুলনায় মডার্নার টিকার দাম অনেক বেশি হলেও সংরক্ষণ অনেক সহজ। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। বায়োএনটেক এবং ফাইজারের তৈরি প্রাণঘাতী করোনার ভ্যাকসিনের পর এবার ইউরোপের 27টি দেশে যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি EMA। ইইউ মডার্নার সাথে আপাতত মাত্র 16 কোটি ডোজের চুক্তি করলেও মৃত্যু ঠেকাতে এই মুহূর্তে এই টিকা কার্যকরী বলছেন কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ফন ডের লায়েন। যদিও অক্সফোর্ড ও সুইডিশ ফার্মা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দামের সাথে তুলনা করলে সেটি অনেকখানি বেশি। অক্সফোর্ডের টিকার প্রতি ডোজ কিনতে ইইউ যেখানে দিচ্ছে বাংলাদেশি টাকায় 178 টাকা, বায়োএনটেক এবং ফাইজারের জন্য 1200 টাকা, সেখানে মডার্নার টিকার জন্য দিতে হচ্ছে 1469 টাকা। দাম একটু বেশি হলেও সংরক্ষণে নেই কোনো ঝামেলা। -20 ডিগ্রিতে রাখা যাবে কমপক্ষে 30 দিন। সবকিছু মিলিয়ে অনুমোদনে খুশি জার্মানির সাধারণ নাগরিকরা। মডার্নার টিকার অনুমোদনে ইইউ এর সিদ্ধান্তটা চমৎকার, স্বাগত জানাই। কারণ বায়োএনটেকের টিকার মতো 70 ডিগ্রি হিমাঙ্কের নিচে টিকা রাখা মুশকিল, সেখানে মডার্নার টিকা রাখা যাবে মাত্র -20 গ্রেডে। আর কি চাই বলুন? এই করোনা থেকে বাঁচতে ও মৃত্যু ঠেকাতে মডার্নার টিকা ভালো হবে আশা করি। 95% কার্যকরী মডার্নার এই টিকার তৃতীয় ধাপে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে 30,000-এরও বেশি স্বেচ্ছাসেবী শরীরে। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না গেলেও শরীরের বিভিন্ন জায়গায় ব্যথায় ভুগেছেন অনেকেই। আমি মনে করি শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতার মাধ্যমে করোনা সেরে যাবে। এছাড়া তড়িঘড়ি করে বানানো টিকার পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এদিকে জার্মানিতে টিকা প্রদান অব্যাহত থাকলেও সমান তালে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 37,000-এর কাছে। শুধু কোভিড নয়, যে কোনো মহামারীকে নিয়ে যত বেশি গবেষণা তত বেশি টিকা আবিষ্কার সহজ হবে। তাই পৃথিবীর সবগুলো দেশেই শিক্ষা কাঠামো সুদৃঢ় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সুবিধা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞ সহ বিজ্ঞানীদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আলিপে, শেয়ার ইট সহ চীনের 8টি অ্যাপ যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার তীব্র সমালোচনা করেছে চীন। নিজেদের নিরাপত্তার দোহাই দিয়ে বিদেশি অ্যাপ বন্ধ করাকে মার্কিনীদের স্বেচ্ছাচারিতার আখ্যা দিয়েছেন চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র হু চুনইং। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়টি খুবই সাধারণ পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। এই সিদ্ধান্ত বিদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র সরকারের শক্তির অপব্যবহার। 8টি জনপ্রিয় বাণিজ্যিক অ্যাপ নিষিদ্ধ করায় চীনের প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক ক্ষতি হবে, তবে মার্কিন সাধারণ ভোক্তারাও ক্ষতি কম হবে না। 5 জানুয়ারি উইচ্যাট, পে আইলেপে সহ 8টি চীনা অ্যাপ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প সরকার। এই সিদ্ধান্ত এমন সময় ঘোষণা করা হয় যখন জো বাইডেন আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে মাত্র 2 সপ্তাহ বাকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভের দিনে বুধবার মার্কিন শেয়ার বাজারে 3 সূচকেই চাঙ্গা ভাব দেখা গেছে, তবে ন্যাসডাক সূচকে হারিয়েছে পয়েন্ট। বিক্ষোভ শুরুর আগে ওয়াল স্ট্রিটের পুঁজি বাজারের আর্থিক খাতের শেয়ার গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ দরে ছিল। শিল্প ও জ্বালানি খাতের শেয়ারের দাম বাড়ছিল, তবে হঠাৎ বিক্ষোভের পর থেকেই সূচক হারাতে থাকে। বুধবার ডাও জোন্স সূচক 437.8 পয়েন্ট বেড়ে 30,829 এবং S&P 21 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 3,748-এ। আর 78.17 পয়েন্ট সূচক হারিয়ে ন্যাসডাক সূচক অবস্থান নেয় 12,740 পয়েন্টে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। আপনারা থানা পুলিশ নেবেন না মেট্রো ইয়া নেবেন? কিছু টাকা চাঁদা দেবো আমরা। পুলিশ যায় 400-500 টাকা। এই যে আমাদের ঘর এখানে মাল নামালি 100 করে নেয়। পথে পথে চাঁদাবাজির কারণেই মাঠের ফসল ভোক্তার কাছে দামে বাড়ে কয়েক গুণ। জড়িত পুলিশ থেকে শুরু করে জনপ্রতিনিধিও। নাটোরে প্রতি কেজি মূলার দাম মাত্র 1 টাকা। প্রতিশ্রুতি অনুযায়ী ধান সংগ্রহ না করায় রংপুরে 800 রাইস মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। শাস্তি হলে চাল না দেওয়ার হুঁশিয়ারি মিলারদের। এবং উৎপাদনে অন্যতম দেশ হলেও 80% পাট বীজে আমদানি নির্ভর। সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ। কার্যকরী উদ্যোগ নিলে 5 বছরেই চাহিদা পূরণ। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।